আপনি আমার কথাটা তো বুঝতে পেরেছেন, তাই না? বিয়েটা ভাঙুন। অপর প্রান্ত থেকে কোনো জবাব না আসায় জায়ান এবার উত্তেজিত কণ্ঠে বলল, আরে আপনি বোবা হয়ে গেলেন নাকি? কথা বলছেন না কেন? বিয়ের সব ঠিকঠাক। আপনি এতদিন কিছু বলেননি, এখন এই অবস্থায় এসে বলছেন বিয়ে ভেঙে দিতে? হ্যাঁ বলছি, কারণ আমার বিয়েটা যে আপনার সাথে হতে চলেছে সেটা আমি আজকে জেনেছি। ফাজলামো করছেন আমার সাথে? আমি জানি পাত্রী অর্থাৎ আমার ছবি আপনাকে অনেক আগেই দেখানো হয়েছিল। আপনি তখন নিজের সম্মতি জানিয়েছিলেন বলেই আমার পরিবার আমাকে বলেছে। আর সম্মতির ব্যাপারটা আপনার পরিবার আমার পরিবারকে বলেছে। ওনারা নিশ্চয়ই মিথ্যে বলেননি। না, সম্মতি দিয়েছিলাম এটা মিথ্যে না, কিন্তু আমি বুঝতে পারিনি পাত্রী যে আপনি। মানে? আমি যেই ছবিটা দেখেছিলাম সেখানে দুটো মেয়ে ছিল। এখন কেন আপনার সাথে আরেকজনের ছবি আমাকে দেখানো হয়েছিল সেটা আমার পরিবার জানে। এতে আমার দোষ নেই। যাকগে, তো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল মেয়ে পছন্দ হয়েছে কিনা। আমি এটা জিজ্ঞেস করবার প্রয়োজন মনে করিনি যে কোন মেয়ে আমার বিয়ের পাত্রী, আর সেখানেই ভুল হয়েছে। তো ভুল আপনার হয়েছে, গাফিলতি আপনার। তাতে আমি কেন বিয়ে ভাঙবো? ভাঙার হলে আপনি ভাঙুন, আমার কোনো দায়ভার নেই। আপনি বুঝতে পারছেন না যে আপনাকে আমার পছন্দ না? আরে আমি কি বুঝেছিলাম নাকি আমার পরিবার আপনার মতো একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করবে? হুট করে মস্তিষ্কে নাড়া দিয়ে উঠল রিদিতার। তার মতো মেয়ে মানে কি? কি বোঝাতে চাইছে লোকটা? এক্সকিউজ মি, আমার মতো মেয়ে বলতে কি বোঝাতে চাচ্ছেন আপনি? আমাকে নিশ্চয়ই আপনি দেখেছেন, দেখেননি? দেখেছেন, শতভাগ নিশ্চিত আপনি দেখেছেন। আর তাই তো গলায় ঝুলে পড়তে চাইছেন, কারণ খুব ভালো করে জানেন আমার মতো সুদর্শন কোনো ছেলে কখনোই জেনে শুনে আপনার মতো কালো মেয়েকে বিয়ে করবে না। হৃদিতা চুপ হয়ে গেল, কারণ তাকে মুখের উপরে এভাবে কালো মেয়ে বলে কেউ কখনো সম্বোধন করেনি। কারণ সে কালো না, শ্যামলা। কিন্তু কথা সেটা না, সে যদি কুচকুচে কালো হতো তবুও কারোর অধিকার নেই তার মুখের উপরে এইভাবে কথা বলবার। বিশেষ করে এই লোকের তো নেই। হৃদিতা চুপচাপ হয়ে যাওয়ায় জায়ান পুনরায় বলল, কি হলো? সত্যিটা ধরতে পেরে চুপ করে গেছেন? শুনুন, আমি ছবিতে যেই মেয়েটাকে দেখেছিলাম আপনার সাথে, পরবর্তীতে জানতে পারি সে আপনার একমাত্র চাচাতো বোন ছিল, রুবাইদা। আমি ভেবেছিলাম আমার জন্য আমার পরিবার একটা সুন্দরী বউ নিয়ে আসবে, তাই ধরে নিয়েছিলাম আমার জন্য ঠিক করা পাত্রী রুবাইদা। কিন্তু আপনার সাথে বিয়ে ঠিক করতে যাবে সেটা আমি ধারণা করিনি। মোদ্দা কথা হলো আমার রুবাইদাকে পছন্দ, আপনাকে নয়। আপনি বুঝতে পারছেন? আপনি যে একজন ভয়ানক বর্ণবাদী। নিজের মানসিকতার উপরে লজ্জা আসে না আপনার? না, আসে না। প্রত্যেকটা মানুষের পছন্দ অপছন্দ থাকতেই পারে। আমার কালো মেয়ে পছন্দ নয়। আর এই যে শুনুন, একদম জ্ঞান দিতে আসবেন না। যেটা করতে বলেছি সেটা করুন। কিনে নিয়েছেন আমাকে? হোয়াট? আমাকে আদেশ দেওয়ার স্পর্ধা কোথায় পান? একে তো নিজের ভুলের জন্য আজকে এত দূর অবধি ঘটনা গড়িয়ে বিয়ের তারিখ চলে এসছে, এখন এসেছেন আমাকে শাসিয়ে আদেশ দিয়ে বিয়ে ভাঙতে? ও, তার মানে আপনি বিয়ে ভাঙবেন না, তাই তো? এই, আপনি আমাকে আর আপনাকে একসাথে দাঁড় করিয়ে কল্পনা করেছেন কখনো? আমার সাথে আপনাকে যায়? আমি তো কল্পনা করেই ভয় শিউরে উঠি। আপনাকে নিয়ে আমি সমাজে চলবো কী করে? প্রচণ্ড আত্মমর্যাদা সম্পন্ন হৃদিতার গায়ে কথাটা লাগলো খুব। না হয় সে সাদা চামড়ার মানুষ না, তাই বলে এইভাবে অপমান? সে তো আর বন মানুষ না, যেই নিতান্তই অসভ্য ব্যক্তিটার পাশে দাঁড়ালে তাকে মেনে নেওয়া যাবে না। নিজেকে নিয়ে আপনার খুব অহংকার, তাই না? অহংকার করার জন্য যোগ্যতা লাগে, যেটা আপনার নেই। আমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস জানেন? আমার সোশ্যাল স্ট্যাটাস জানেন? এমনকি আমার বাহ্যিক সৌন্দর্য দেখেছেন? কিসে কমতি আছে আমার যে আপনাকে বিয়ে করতে যাব? আমার স্ট্যাটাসের সাথে আপনার যায় না। কোনটা বুঝে যে আমার পরিবার আপনার সাথে বিয়ে ঠিক করেছে কে জানে? হৃদিতা তাচ্ছিল্যের সাথে জবাব দিল, সাদা চামড়া হলেই তাহলে 7 খুন মাফ হয়ে যেত, তাই না? হে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। প্রয়োজন মনে করছি না। বেশ, তাহলে আসুন বিয়ের পর আমার বাসায়, আমার রুমে। তবে আপনাকে রুমে ফেলে যদি অন্য মেয়ের কাছে চলে যাই, এর জন্য কিন্তু আমি কোনো মতে দায়ী থাকব না। আপনি চান আমি বিয়ের পর সেটা করি? হৃদিতা থমকে গেল। এত নিচু মানসিকতার একটা মানুষ, যে কিনা বিয়ের পূর্বেই হবু বউকে বলছে তাকে রেখে অন্য কোনো মেয়ের কাছে চলে যাবে। কেন? হৃদিতা কি এতটাই ফেলনা? আজকে হৃদিতার ব্যক্তিসত্তা খুব করে অপমানিত হয়েছে। নিজের গায়ের রঙের জন্য এমন বাজেভাবে অপমান কেউ করেনি তাকে, কখনোই করেনি। হৃদিতার থেকে কোনো উত্তর আসলো না এবারেও। বুঝতে পেরেছি, আপনি চুপ করে থাকবেন, ইউ সেমলেস গার্ল। জায়ান ফোন কেটে দিল। হৃদিতা ফোন হাতে নিয়ে বসে রইল। আজকের এই মুহূর্তের করা ব্যবহারটা কি সত্যিই সে ডিজার্ভ করে? বিয়ের পূর্বে প্রেম, এই ব্যাপারটায় কখনোই সন্তুষ্ট ছিল না হৃদিতা, তাই কখনোই কোনো সম্পর্কে জড়ায়নি সে।
যাকে তার জন্য সৃষ্টিকর্তা ঠিক করে রেখেছেন ওই একজনের সাথেই সকল সুখের সূচনা করতে চেয়েছে সে। জায়ানের সাথে বিয়ে ঠিক হয়েছে তার বেশ কয়েকটা দিন পার হয়েছে। এই কয়েকটা দিনে ধীরে ধীরে জায়ানকে নিয়ে স্বপ্ন বুনতে শুরু করেছিল। মিথ্যে বলবে না, হয়তো কোথাও না কোথাও ভালোবাসতেও শুরু করেছিল। জীবনের প্রথম পুরুষ বলে কথা। আর এই সব কিছুর সমাপ্তি এইভাবে ঘটতে হলো। আপু, হৃদিতা দ্রুত নিজের চোখের জল মুছে নিল। হ্যাঁ, কেঁদেছে সে। কখন যে নিদারুণ অপমানের চোটে নিজের অজান্তেই চোখে পানি চলে এসছে বলতেও পারবে না সে। রুবায়দার কণ্ঠ কানে যাওয়ায় হৃদিতা ফিরে তাকালো পেছনে। কিরে, কিছু বলবি ছুটকি? শোন না আপু, তুই মাথায় কোন ফুলের গাজরা পরবি বললি না তো? আর মেহেদির ডিজাইন সেটাও তো দেখালি না। কোনটা পছন্দ হয়েছে বল না। আমার শরীরটা ভালো লাগছে না, একটু পরে কথা বলি এসব নিয়ে। রুবাই তাকে চিন্তিত দেখালো। দ্রুত হেঁটে নিজের বোনের সামনে গিয়ে বসলো। কপালে হাত দিয়ে দেখলো জ্বর এসছে কিনা। না, ঠিকই তো আছে, শরীর মনে হচ্ছে। রুবাইদা বলল, এই আপু, তাকা আমার দিকে। হুট করে কি হলো তোর? আর শরীর খারাপ লাগছে বলতে কি সমস্যা হয়েছে বল না। আরে বাবা, বিয়ের কোণে যদি বিয়ের আগে অসুস্থ হয়ে পড়ে তবে কেমন করে হবে? বেচারা জিজুর তো তাহলে তোকে কোলে নিয়ে বিয়ে পড়তে হবে। রুবাইদা কথা শেষ করে হেসে ফেলল। রিদিতার বিয়ে নিয়ে মারাত্মক এক্সাইটেড সে। রুবাইদার হাসি দেখে রিদিতা খুশি হতে পারল না, কোনো আগ্রহ পেল না সে কেন যেন। এরই মধ্যে কল আসলো রুবাইদার ফোনে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে নামের দিকে তাকিয়ে মিষ্টি হাসলো রুবাইদা। ফোন রিসিভ করে চলে গেল নিজের রুমে। হ্যাঁ বলো। ব্যস্ত বেশি? না, এমনিতেই আপুর রুমে ছিলাম। বলো, তোমার জন্য একটা জিনিস কিনেছি, আজকে বিকেলে দেখা করতে পারবে? কি জিনিস? ওটা দেখলেই বুঝতে পারবে। আজকে মিট করো। আর শোনো, এতদিন অবধি বোনের বিয়ে করে আমাকে বহুত আটকে রেখেছো। এবার কিন্তু আর কিছু শুনবো না। নিজের কাছে সযত্নে রেখে দেবো আমার পুতুলটাকে। তোমার বোনের বিয়ে হয়ে গেলেই কিন্তু প্রস্তাব দিয়ে আব্বু আম্মুকে পাঠাবো। রুবায়দা হাসলো, খুশির সেই হাসি। বাব্বা, তো বাবু মশাই, বউ পাওয়ার তর্স হয়েছে না বুঝি? পারলে এখনই বিয়ে করে নিতাম। নাকি আজকেই রেজিস্ট্রি অফিসে যাব বলো তো? কি বলো এসব? আব্বু আমাকে মেরেই ফেলবে এভাবে লুকোচুরি করে বিয়ে করলে। আচ্ছা বাবা, ঠিক আছে, লুকোচুরি করব না। একেবারে সকলের সামনে নিজের করে নিজের কাছে নিয়ে যাব। এখন কেবল দিন গুনছি তোমার বোনের বিয়ে হওয়ার। রুবায়দা লাজুক হেসে বলল, আমিও। আব্বু, শাকিল মির্জা মেয়ের বিয়ের জন্য শেষের দিকে প্রস্তুতি নিচ্ছেন। ফর্দগুলো বারে বারে ঘেটে দেখছেন কিছু কম পড়ল কিনা। নিজের মেয়ের কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালেন তিনি। হেসে বললেন, আয় আম্মু। কি করছো আব্বু? আমার সোনামণির বিয়ের শেষের দিকের প্রস্তুতি নিচ্ছি। ও শোনো আম্মু, তোর হবু শাশুড়ি আজকে আসবে। কেন? শাকিল মির্জা হেসে বললেন, তোকে মনে হয় চোখে হারাচ্ছে। কারণ জানি না, বলল আসবে। রিদিতা ভাবল তবে কি বিয়ে ভাঙতেই আসছেন তিনি? আসলে অবশ্য ভালোই, তার কিছু বলতে হবে না। রিদিতা বিয়ে ভাঙার কথা বলতে এসেছিল এখানে। যেহেতু জায়ানের মা আসবেন বলেছেন তাহলে তার নিজে থেকে কিছু বলার দরকার নেই। রিদিতা কিছু না বলে চলে যেতে নিলে শাকিল মির্জা বললেন, কি রে, কিছু বলতে এসেছিলি? না, এমনি দেখতে আসছিলাম কি করছো। আচ্ছা আব্বু, গতকাল তুমি গ্রামে গিয়েছিলে কেন হুট করে? বিয়ের প্রোগ্রাম কি গ্রামে ধরবে? না রে আম্মু, জায়গা বিক্রি করতে গেছিলাম। কত ভালো ঘর থেকে বিয়ের আলাপ এসেছে বলতো। এত উঁচু ঘরে কি করে এমনি এমনি পাঠানো যায় নাকি? আমার সোনামণির বিয়ে বলে কথা, তার বিয়ে তো আমি যেন তেনভাবে দিতে পারি না। রীতি তার মন ভাঙলো। তার বিয়ের জন্য গ্রামের জায়গাটুকুও বিক্রি করে দিল তার আব্বু। ওনার চোখে মুখে মেয়ের বিয়ের খুশি ঝকমাক করছে। কি করে সে বলবে বিয়ে ভাঙার কথা? রীতি তার ভাবনা সঠিক হলো না। জায়ানের মা আজকে এসেছিল বটে, তবে বিয়ে ভাঙতে নয়, বরং বিয়েটা আরও দ্রুত সেরে ফেলা তাড়া দিতে। জায়নের মামা বিদেশে থাকে, ভাগ্নের বিয়ে উপলক্ষে এসেছিল দেশে। যতটুকু সময় নিয়ে এসেছিল ততটুকু সময় এখন থাকতে পারবে না, খুব শীঘ্রই চলে যাবে। তাই বিয়ের দিন আরও এগিয়ে গিয়েছে। হ্যাঁ, পরশুই বিয়ে। এই দিদি, তুই এভাবে গোমরা মুখে বসে আছিস কেন? এদিকে আয়। সামিরা বেগমের কথা শুনেও চুপ করে বসে রইল রিদিতা। সামিরা বেগম তার চাচি অর্থাৎ রুবাইদার মা। হুট করে নিজের মাথায় কারোর হাতে স্পর্শ পেল। মাথা তুলে তাকিয়ে দেখল তার চাচা সাজিদ মির্জা। স্মিত হাসি মুখে ফুটিয়ে তুলে তাকিয়ে আছে তার দিকে। কি হয়েছে আম্মুটার? সবাইকে ছেড়ে চলে যেতে হবে দেখে মন খারাপ? মন খারাপ করে না আম্মু, একদিন না একদিন তো আমাদের ছেড়ে যেতেই হবে। এইটাই নিয়ম রে মা। তবে আমরা খুশি, এত ভালো ঘরে ভালো বরে তোর বিয়ে হবে। আর কি চাই বলতো? রিদিতা ঠোঁট কামড়ে কান্না আটকালো নিচের দিকে তাকিয়ে। সাজিদ মির্জা চলে যাওয়ার কিছুক্ষণ পর নিজের মায়ের তাড়া পেল সে। পুরো পরিবারে এখন উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। রিদিতা সকলের দিকে একবার করে তাকিয়ে চোখ বুলিয়ে নিল।
নিজের বাপ চাচা সমেত পরিবারের বাকি সদস্যদের মুখের দিকে তাকিয়ে ভেতরটা কেঁদে উঠল রিদিতার। এই বিয়েটা ভাঙবে কি করে এখন সে? কি বলেই বা ভাঙবে? তার দিকে কতটা আশা নিয়ে তাকিয়ে আছে এক একজন। কিভাবে সে পারবে সকলের মনে কষ্ট দিতে? আর তার বাবা মেয়ের বড় ঘরে বিয়ে দিতে নিজের শেষ সম্বলটুকুও বিক্রি করে দিল। এই বাবাকে গিয়ে সে কি করে না করবে এখন? একুল ওকুল ভেবেও কোনো কুল কিনারা পেল না রিদিতা। অসহায় লাগছে তার, অনেক বেশি অসহায়। বিয়ের তারিখ যেহেতু এগিয়ে গেছে, তার মানে তো বিয়ের আয়োজনেরও মধ্যেও তাড়াহুড়ো শুরু হয়ে গিয়েছে। তার বলতে আব্বু আর চাচা তো দম ফেলার সুযোগ পাচ্ছে না। তার বাহিরে সামলাচ্ছে, ওইদিকে আম্মু আর চাচি ঘর সামলাচ্ছে। একটা বিয়েতে ঘরের কাজও কি কম বলো? মোটেই না, আমার তো বরং মনে হয় আরও বেশি। সেটাই, আমারও তো এখন ওইখানেই থাকার কথা। তোমার সাথে দেখা করার জন্য এটা সেটা বলে কিছু সময়ের ছুটি নিয়ে এসেছি, হি হি। রুবাইদা আর নিহাল একটা নদীর ধারে খোলা আকাশের নিচে বসে আছে। নিহাল এতক্ষণ যাবৎ নদীর পানে তাকিয়ে কথা বলছিল। এখন রুবাইদার কথা শুনে নিহাল খানিক হেসে রুবাইদার দিকে তাকিয়ে রুবাইদার বাম হাত নিজের ডান হাতের মুঠোয় আলতো করে বন্দি করলো। এরপর বলল, এক কাজ করো না, তোমার আব্বুকে আমার কথা বলে দাও এখন। তোমার বোনের বিয়ের পর তো এমনিতেও তোমাকে আমি বিয়ে করছি, তো ওনারা 2 দিন পরে হলেও জানবেন, আগে হলেও জানবেন। 2 দিন আগেই না হয় জানুক, তাহলে আমিও তোমার বোনের বিয়ের প্রস্তুতির ব্যস্ততায় অংশগ্রহণ করতে পারবো। এতে আমারও ভালো লাগবে আর তোমার বাবা চাচার উপরেও চাপ কমবে। সম্ভবই নয়, এখন তোমার কথা বললে দেখা যাবে আপুর বিয়ে না দিয়ে আমার বিয়ে দিয়ে দিয়েছে। নিহালের হাতের বন্ধন শক্ত হলো, খুব শক্ত। এতটাই যাতে করে রুবাইদার চোখে পানি চলে আসলো। অস্ফুষ্ট স্বরে রুবাইদা বলল, নিহাল, আমার লাগছে। নিহালের মধ্যে কোনো নমনীয়তা দেখা গেল না। উল্টো রুবাইদার নরম হাতের উপরে চাপের পরিমাণ বেড়ে গেল আরও। রুবাইদা এবার কেঁদে দিল, আর বলবো না এমন, সরি। আমি তো কথার কথা বলেছিলাম, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? নিহালের অবস্থার পরিবর্তন ঘটল না। নিহাল প্লিজ মাফ করে দাও, সত্যি বলছি, আর এমনটা বলবো না, কখনোই না। কথা বলার সময় হুঁশ থাকে না? আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে? এই যে সামনে নদীটা দেখছো, কেটে এখানেই ভাসিয়ে দেব। ভালোবাসার গুল্লিমারি। রুবাইদা চুপ করে রইল, কারণ পাগল খেপেছে। এখন কথা বলে কোনো ফায়দা হবে না। কিছু সময় পর নিজে থেকে নিহাল শান্ত হয়ে গেল। রুবাইদার হাতের শক্ত বাঁধন আলগা করলো। হাতটা নিজের 2 হাতে নিয়ে নিল। একেবারে দাগ পড়ে গেছে। ইস, মেয়েটা বেশি ব্যথা পেয়েছে বোধহয়। রুবাইদার হাতে ছোট্ট করে একটা চুমু এঁকে দিল নিহাল। রুবাইদা ফুপিয়ে উঠল, সরি রুবি, এমনটা কেন বললে বলো তো? তুমি জানো না নিহাল নামের এই ছেলেটার জন্য তুমি কি? তোমাকে অন্য কারোর হতে দেবো আমি? প্রয়োজন পড়লে তোমার বিয়ে হয়ে গেলেও বাচ্চা সহ নিয়ে আসবো আমার কাছে। তবুও তোমাকে আমার কাছেই রাখবো। এমনটা করার প্রয়োজন নেই, আমি তোমার, শুধু তোমারই। মুহূর্তের মধ্যেই যেন নিহালের একটু আগের রাগ দেখানোটা ভুলে গেল রুবাইদা। ছেলেটাকে বড্ড ভালোবাসে সে, তাই ছেলেটার রুট ব্যবহারও মেনে নেয় সহজেই। নিহাল রুবাইদার সামনে একটি প্যাকেট এনে রাখলো। রুবাইদা কৌতূহলী দৃষ্টিতে নিহালের দিকে তাকালো। কি আছে এতে? খুলেই দেখো না। এটাই সেই জিনিস। জি ম্যাডাম, খুলে দেখুন। রুবাইদা প্যাকেট খুলে খুব খুশি হয়ে গেল, উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল সেদিন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরপর হুট করেই নিহালের দিকে তাকিয়ে বলল, তুমি সেদিন খেয়াল করেছিলে আমার যে শাড়িটা পছন্দ হয়েছিল? নিহাল কিছু বলল না, কেবল একটা মুচকি হাসি উপহার দিল। তারপর বলল, এই শাড়িটা তুমি তোমার আপুর বিয়ের দিন পরবে, আমাকে ছবি তুলে পাঠাবে তারপর, ঠিক আছে? রুবাইদা মিষ্টি হাসি উপহার দিল বিনিময়ে। তারপর মাথা নেড়ে সম্মতি জানালো। আপু, এই আপু, উঠে বস না, এভাবে শুয়ে আছিস কেন? দেখ তোর জন্য আমি কি এনেছি। রিশাদ, আমি ফুচকা খাবো না এখন, নিয়ে যা। রিশাদ রীতিদার একমাত্র চাচাতো ভাই, রুবাইদার আপন ছোট ভাই। রিদিতার কথা শুনে রিশাদ যেমন আকাশ থেকে পড়লেও ফুচকা নামক জিনিসটাকে ফিরিয়ে দিচ্ছে রিদিতা। এটাও কি সম্ভব? যেই মেয়ে ভাত না খেয়ে থাকতে পারে কিন্তু ফুচকা না, সে কিনা চোখের সামনে ফুচকার প্লেট দেখেও ফিরিয়ে দিচ্ছে। আপু, তোমার কি মন খারাপ? কিছু না ছোটু, যা এখান থেকে। কি হয়েছে রে ছোটু? রুবাইদার কণ্ঠ কানে যাওয়ায় রিশাদ মাথা পেছন করে তাকিয়ে দেখল রুবাইদা দরজার সামনেই দাঁড়িয়ে আছে। আপ্পি, আপুর জন্য ফুচকা নিয়ে আসলাম, আর আপু না করছে। তুই একটু বাইরে যা তো রিশাদ। এই তোরা আমার সাথে এমন করছিস কেন? আপু আমার কাছ থেকে ফুচকা নিতে চাইছে না, আর তুই সোজা রুমের বাইরে পাঠিয়ে দিচ্ছিস। একটু পরে ডেকে নেব, আপাতত যা না। রিশাদ মুখ ফুলিয়ে চলে গেল রুম থেকে। রিশাদ যাওয়ার পরপরই রুবাইদা রিদিতার পাশে এসে বসলো।
তোর কি বিয়েতে মত নেই আপু? রুবাইদার কথা শুনে হৃদিতা চমকে তাকালো। কিছুক্ষণ রুবাইদার দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়ালো। রুবাইদা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, মত নেই? না বোঝাতে চেয়েছি কোনো সমস্যা নেই, তবে এমন করছিস কেন? তুই তো বিয়ের খবর আজকে শুনিসনি, অনেক আগে শুনেছিলি। তখন তো কিছু অস্বাভাবিকতা দেখিনি তোর মধ্যে, কিন্তু এখন দেখছি তুই চুপ হয়ে গেছিস অনেক। সত্যি করে বল আপু, কোনো সমস্যা হয়নি তো? আমি কি খুব কুৎসিত দেখতে রুবি? আপু, এসব কি বলছিস তুই? এমনিতে জিজ্ঞেস করলাম, বল না। তুই যদি কুৎসিত হোস তবে সুশ্রীকে, তুই জানিস তোর চেহারা নিয়ে যে মাঝে মধ্যে আমার হিংসে হয়। কত মায়াবী একটা মুখ, মাশাল্লাহ। আর আমাকে দেখ, নিজের মতো কোনো সৌন্দর্যই খুঁজে পাই না আমি। আমার তো তোর সামনে দাঁড়াতেও লজ্জা করে। তুই খুব ফর্সা। রুবাইদা ঠোঁট উল্টে অসন্তুষ্টি নিয়ে বলল, ওই আছে এক গায়ের রং, আর কিছু আছে? বিশ্বাস কর, তোর মতো এত সুন্দর চেহারা হলে না, আমার এসব গায়ের রং পায়ের রং নিয়ে কোনো আফসোসই থাকতো না। আর তুইও বা এখন এসব কথা বলছিস কেন? এতদিন তো কিছু শুনিনি তোর মুখ থেকে। বুঝ হওয়ার পর থেকে তো তোকে দেখে আসছি, তুই বরাবরই নিজের যা আছে যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট। তবে হঠাৎ করে তোর কি হলো? গায়ের রং নিয়ে পড়লি কেন? রিদিতা স্নান হেসে বলল, এটাই অনেকে চায়, শুধু এটাই। আপু, এভাবে কেন বলছিস? বল না, হয়েছেটা কি? রিশাদকে ডাক দে তো, আমি ফুচকা খাবো। আর তোরাও এসে বস। না জানি আর কখনো একসাথে ভাই বোন বসে খেতে পারি কি না। এভাবে কেন বলছিস? বিয়ের পর তুই আসবি না আর এখানে? হৃদিতা এবারেও কিছু বলল না, কেবল মলিন হাসলো। যেই হাসির অর্থ ভালো ঠেকলো না রুবাইদার কাছে। ফুচকা খাওয়ার সময় অতিরিক্ত ঝাল নিয়েছে হৃদিতা। এত ঝাল সে সাধারণত খায় না, তবে আজকে এত ঝাল কেন? ফুচকা খেয়ে হৃদিতার চোখ দিয়ে অশ্রু ঝরছিল, অথচ সে পানি খায়নি অনেক বলার পরেও। আর না তো ঝাল খাওয়া কমিয়েছে। রুবাইদা বুঝতে পারল না, ঝাল খাওয়া কি তবে ইচ্ছে করে কান্নার একটা মাধ্যম ছিল? বাসার সকলের মাথায় চিন্তার ছাপ। শুধু চিন্তা বললে ভুল হবে, একেবারে মাথায় আস্ত আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কারণ হৃদিতা নেই। নেই মানে কোথাও নেই। এদিকে বরপক্ষ এসে বসে আছে, আর মেয়ে হাওয়া। হৃদির আম্মু, তোমার মেয়ে কই? আসে না কেন? পাত্র অপেক্ষা করছে, কাজেই বসে আছে। আমি কি করবো এখন? সুহা বেগমের মাথায় হাত। হৃদিতা পার্লার থেকে কোনো মেয়ে আনতে দেয়নি, বলেছে সে নিজেই সাজবে। রুবাইদা বলেছে সে সাজিয়ে দেবে। তখন হৃদিতা জানালো সে আগে শাড়ি পরবে। তাই সকলে যেন রুমের বাইরে যায়। সেই যে ভেতরে ঢুকলো, আর বের হওয়ার কোনো নামই ছিল না। অবশেষে উপায় না পেয়ে যখন দরজা ভেঙে ঢুকলো সবাই, তখন দেখতে পেল পুরো রুম খালি। শাড়ি গয়না সব আগের জায়গাতেই পড়ে আছে। জানলা দিয়ে একটা শাড়ি বাঁধানো, রেলিংয়ের সাথে বাঁধানো একেবারে নিচ পর্যন্ত। বুঝতে পারলো এদিক দিয়ে চলে গেছে হৃদিতা। কেউ কোনো সুরাহা করতে পারল না যে ঠিক কী কারণে হৃদিতা বিয়ের শাড়ির নিচে একটা কাগজ চাপা দিয়ে রাখা ছিল, যেটাতে লেখা ছিল, আমাকে ক্ষমা করে দিও আব্বু, তোমার সোনামণি নিরুপায় ছিল। এদিকে জায়ান ভীষণ বিরক্ত হয়ে বসে আছে। একে তো সংসারে বিয়ে করতে এসেছে নিজের পছন্দের বাইরে একটা মেয়েকে, তার জন্য আবার এত অপেক্ষা। উফ, জাস্ট নেওয়া যাচ্ছে না ব্যাপারটা। আজকে বোধহয় তার সারা রাত সিগারেটের ধোঁয়াতেই নিজেকে বিলীন করে দিতে হবে। এই মেয়ের সাথে থাকবে কি করে এক রুমে? লোকলজ্জার ধার না ধারে এবার ফোন হাতে নিল জায়ান। এভাবে বসে থাকতে ভালো লাগছে না তার। ফোন ওপেন করতে দেখতে পেল একটা মেসেজ এসছে। খুব বেশি সময় আগে না। এ কি, মেয়েটা তাকে ওই রুম থেকে এই রুমে মেসেজ পাঠাচ্ছে বিয়ের জন্য রেডি না হয়ে? মেজাজ তুঙ্গে উঠে গেল জায়ানের। কিন্তু মেসেজটা দেখে দারুণ ঝটকা খেলো সে। আপনাকে হয়তো ভালোবাসিনি, তবে স্বপ্ন বুনেছিলাম। কারোর মনে কষ্ট দিয়ে স্বপ্ন ভঙ্গ করা বোধহয় খুব একটা ভালো জিনিস না। আপনাকে কোনো বদদোয়া দিচ্ছি না, তবে কাউকে এতটা হে করা ঠিক না, এত অপমান করা ঠিক না। আমরা বলতে তো পারি, তাই না, যে কখন কারোর প্রতি করা অপমান আমাদের নিজেদের দিকে ফিরে আসবে কে জানে। ঠিক যেমন করে আপনি আমার স্বপ্ন ভাঙলেন, তেমন করে অন্য কেউ আপনার স্বপ্ন ভাঙবে কি না কে জানে। মানসিক অশান্তিতে যেই ছটপটানি আমি ছটপটিয়েছি, সেটা কখনো আপনার ছটপটাতে হয় কি না কে বলতে পারে এসব, বলুন। যাই হোক, আমি বিয়েটা করছি না, চলে যাচ্ছি। আমার পরিবারের লোকেদের মুখের দিকে তাকিয়ে বিয়ে ভাঙার কথা আমি বলতে পারিনি, কিন্তু এই বিয়ে করাও আমার পক্ষে সম্ভব না। আপনার মতো একটা মানুষের সাথে সংসার করা সম্ভব না। জায়ান খুশি হলো ঠিকই, তবে কোথাও যেন একটা অপমানের ছায়াও পেল। মেয়েটা কি বলল, তার মতো একটা মানুষের সাথে সংসার করা সম্ভব না? এত বড় সাহস মেয়েটার! তার কথা তাকে ফেরত দিয়ে গেল। প্রচণ্ড ইগোতে লাগলো জায়ানের। যাই হোক, তবুও যে এই মেয়েকে বিয়ে করতে হবে না, সেটাই তো অনেক। এদিকে রুবাইদা তার চাচা চাচির মুখের দিকে অসহায় হয়ে তাকিয়ে আছে।
রিদিতার হাবে ভাবে সে বুঝতে পেরেছে কিছু একটা সমস্যা ছিল, কিন্তু বলতে চাইলেও বলতে পারেনি, কারণ রিদিতা তো স্বীকার করেনি কিছু। আর এখন ওই সম্পর্কে এই অবস্থায় কাউকে কিছু বলার প্রশ্নই আসে না। সে নিজেই বকুনি খাবে। পাত্রপক্ষকে এখন কি জবাব দিব আমি সাজিদ? মেয়ে বিয়ে করতে আইসা ছেলে খালি হাতে ফিরবো? শাকিল মির্জা মাথায় হাত দিয়ে কেঁদে উঠলেন নিজের ছোট ভাইয়ের দিকে তাকিয়ে। সাজিদ মির্জা কিছুক্ষণ চুপ করে থাকলেন, এরপর থমথমে কণ্ঠে বললেন, রুবাইদা, বিয়ের জন্য তৈরি হ। রুবাইদা 2 কদম পিছিয়ে গেল কথাটা শুনে। কি শুনল সে এটা? আবু প্লিজ এই কথা বলো না, আমি এই বিয়ে করতে পারবো না। কেন, কি সমস্যা তোমার? ছেলের পরিবার যথেষ্ট ভালো, আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের সাথে যে এরকম উচ্চবিত্ত একটা পরিবার সম্পর্ক তৈরি করতে চাইছে সেটাই অনেক বেশি। আর ছেলে ছেলে তো রাজপুত্র ছাড়া আর কিছুই না। আমি পারবো না আব্বু, দয়া করো। কিসের দয়া? তোমারে কি কাইটটা পানিতে ভাসিয়ে দিতেছি? না পারার মতো কিছু হয় নাই, শাড়ি পরবা, গয়না পরবা, তোমার আম্মু তোমারে সাজিয়ে দেবো, ব্যাস সোজা চলে আসবে বিয়ে করতে। আবু প্লিজ, আমি বিয়েটা করতে পারবো না, প্লিজ জোর করো না। সাজিদ মির্জা রাগের বশবর্তী হয়ে মেয়ের গায়ে হাত তুলে দিলেন। কি পেয়েছিস তোরা 2 বোন, হ্যাঁ? মির্জা বংশের মান ইজ্জত ডোবাবি? ধনী না হতে পারি, কিন্তু একটা সম্মান আছে আমাদের সমাজে। তুই বিয়ে করবি নাকি বাসা থেকে বের হয়ে যাবি বল? শাকিল মির্জা অস্থির হয়ে বললেন। আহ সাজিদ, মেয়ের গায়ে হাত তুলছিস কেন? দোষ রিদির। রুবির তো না। রুবির কি ছেলে পছন্দ নাকি পছন্দ না সেটা কি জানা হয়েছে আমাদের? অপছন্দ হওয়ার কি আছে ভাইয়া? জায়ানের মতো ছেলে মেয়ের জামাই হিসাবে পাওয়ার আশা তো আমি করিই নাই। কেউ বলতে পারবে জায়ানের ঠিক কোন যোগ্যতাটা নাই? রিদি এমন একটা কাজ করবে আমি দুঃস্বপ্নেও ভাবিনি। জায়ানের মতো একটা ছেলেকে বিয়ে করতে আপত্তি জানালো সে। আর আপত্তি যখন আছে তখন আগেই বলতে পারলো না? ছেলে তো আর আজকে দেখে নাই, এখন বড় বোনের দেখা দেখি ছোট বোনও বাহানা শুরু করেছে জায়ানের বিয়ে করবে না। আরে বিয়ে না করার মতো আছে কি এই ছেলের, আমি জানতে চাই। আর তাছাড়া এখানে এখন পরিবারের সম্মান বাঁচানোর প্রশ্ন সকলের আগে। সম্মান বাঁচাতে গিয়ে একজনের জন্য আরেকজন কেন ভুগবে? তুমিও মেয়ের সাথে তাল মিলাচ্ছ ভাইয়া। আরে এখানে ভোগান্তির কি আছে আমি তো এটাই বুঝি না। আমরা কি মেয়েরে যেই সেই ঘরে বিয়ে দিতেছি? মদ গাঁজা খায় এমন ছেলের কাছে বিয়ে দিতেছি? ওইদিকে পাত্রপক্ষ থেকে তারা আসলো মেয়ে নিয়ে যাওয়ার। সাজিদ মির্জা চোখ রাঙিয়ে মেয়ের দিকে তাকিয়ে তারস্বরে বললেন, চুপচাপ তৈরি হইয়া আইসো, একটা কথাও আর না। রুবির আম্মু, তোমার মেয়ের সাথে থাকো, তাকে একা ছাড়বা না। যেই কাজ দিদি করছে একই কাজ রুবি করুক, আমি চাই না। এখন আর কারোর উপরে বিশ্বাস নাই আমার। ভাবি, আপনিও থাকেন এখানে, আমি ওইদিকে গেলাম। ভাইয়া আসো আমার সাথে। শাকিল মির্জা রুবাইদার দিকে তাকিয়ে কিছু একটা বলতে নিলেন। নিজের মেয়ের জন্য ভাতিজির উপরে এমন জোর জবরদস্তি ভালো লাগছে না ওনার। কিন্তু উনি কিছু বলার আগেই রিদিতার আম্মু নাজিয়া আক্তার বললেন, আপনি আর কিছু বলতে আইসেন না। এছাড়া আর কোনো উপায় রাখে নাই আপনার মেয়ে। মুখ দেখানোর জায়গা রাখলো না আর, এখন রুবি শেষ ভরসা। ওনার সাথে তাল মেলালেন সামিরা বেগম। আপনি চলে যান ভাইয়া, আমরা রুবিকে নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যেই। শাকিল মির্জা চলে গেলেন। সাজিদ মির্জা তো আরও আগেই, এখন কেবল রুবাইদা তার মা চাচি নিয়ে রুমে। আম্মু পায়ে পড়ি, আমি ওই লোককে বিয়ে করতে পারবো না, আমার সাথে জোর করো না প্লিজ আম্মু। বিয়ে তো জোর করে হয় না। সামিরা বেগম যেন কোনো কথাই শুনতে পেলেন না। নাজিয়া আক্তারের দিকে তাকিয়ে বললেন, ভাবি শাড়িটা হাতে দেন আমার। রুবাইদা হাউমাউ করে কেঁদে উঠল। শত অনুরোধ শত আকুতি মিনতির দাম কেউ দিল না। নিজের মতের বিরুদ্ধে এক একজনকে তাকে বিয়ে দেওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠল। রুবাইদা কেবল কাঁদছে আর নিহালের কথা ভাবছে। একটু আগেই নিহালের দেওয়া শাড়ি পরে ছবি তুলে পাঠিয়েছে নিহালকে। নিহাল ছবি দেখে কি বলেছে সেটা আর তার জানা হলো না। নিহাল যখন শুনবে তার রুবি অন্য কারোর, তখন কি করবে সে? ভাবতেই ভয়ে শরীর কেঁপে উঠল রুবাইদার। সারা জীবনের কান্না বোধহয় আজকেই কেঁদে নিচ্ছে রুবাইদা। কবুল বলতে যথেষ্ট কষ্ট হয়েছে তার, কারণ কান্নার চোটে সে কোনো শব্দ উচ্চারণ করতেই পারছিল না। তার অতিমাত্রার কান্না সন্দেহের কারণ হয়ে উঠেছিল অনেকেরই। কিন্তু এটা সেটা বলে কাটিয়ে দিয়েছে রুবাইদার পরিবার। এদিকে জায়ান মোটামুটি ভালোই খুশি, কারণ সে যাকে বিয়ে করতে চেয়েছে তাকেই বিয়ে করেছে। রিদিতা বিয়ে না করার কারণে বিনিময়ে রুবাইদাকে পেয়ে যাবে এটা জায়ান ভাবতেই পারেনি। গাড়িতে করে এখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে রুবাইদা। তার পাশে জায়ান বসে আছে। রুবাইদার কান্না এখনও চলমান, সেই দিকে নজর অনেক আগের থেকে ছিল জায়ানের। এবার মুখ ফুটে কথা বলার প্রথম উদ্বেগটা জায়ানই নিল।
রুবাইদা, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? তুমি আমাকে বলতে পারো ফ্রিলি। রুবাইদা জায়ানের কথায় গুরুত্ব দিল না, আগের মতোই কান্না করতে লাগলো। জায়ান ভাবলো হয়তো পরিবারের জন্য অনেক বেশি খারাপ লাগা কাজ করছে মেয়েটার, তাই এরকম কাঁদছে। তার উচিত মেয়েটাকে এখন সান্ত্বনা দেওয়া, মেয়েটার কান্না থামানো। সেটা ভেবে জায়ান রুবাইদার হাতে কেবল হাত রাখলো। এতেই এক লাফে জানালার সাথে এঁটে গেল রুবাইদা। রুবাইদার লাফ দেখে জায়ানও লাফিয়ে উঠল। রুবাইদা, আর ইউ ওকে? আর ইউ ফিলিং সিক অর মিসিং ইউর ফ্যামিলি? রুবাইদা জানালা দিয়ে বাহিরে তাকালো, গাড়ির দরজার দিকে ফিরে গেল একেবারে। এরপর মুখ চেপে কাঁদতে লাগলো। আচ্ছা, নিহাল কি করছে এখন? নিশ্চয়ই এতক্ষণে তাকে এত এত মেসেজ দিয়ে ফেলেছে। রুবাইদা মেসেজ ব্যাক না করায় আরও বেশি অস্থির হয়ে উঠেছে বোধহয়। পাগল পাগল ব্যবহার করছে কি? কি হতে পারে? রুবাইদার সাথে একটু কথা না বললেই তো ছেলেটা পাগল হয়ে যায়। আচ্ছা, নিহাল আবার রুবাইদার বাসায় চলে গেল না তো? রাগে দুঃখে যন্ত্রণায় নিজের চুলে টান দিচ্ছে রুবাইদা। তার সব অসহ্য লাগছে। সব দুটো মানুষের উপরে তার সবচেয়ে বেশি রাগ হচ্ছে। এক হচ্ছে রিদিতা, যে কিনা স্বার্থপরের মতো তাকে বিপদে ফেলে চলে গেল। আর একজন পাশে বসে থাকে এই লোক জায়ান। তার বাপ চাচা বলল তাকে বিয়ে করার জন্য, আর এই লোকও রাজি হয়ে গেল। এক একজনকে বিয়ে করতে এসে স্বেচ্ছায় আর একজনকে কী করে বিয়ে করতে পারে একটা মানুষ? যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার জন্য কি কোনো অনুভূতি নেই? মানে বিয়ে করার জন্য মেয়ে একটা পেলেই হলো? ঘণ্টা খানেকের মধ্যেই জায়ানের বাড়ি পৌঁছে গেল গাড়ি। বাড়িটা একটু বেশিই বড়। বোঝাই যাচ্ছে তাদের আর্থিক অবস্থা কতটা সচ্ছল। তবে সেসবের দিকে ফিরেও তাকাচ্ছে না রুবাইদা। মাথা নিচু করে হেঁটে চলেছে রুবাইদা। চোখে এখনও পানি টইটুম্বুর। তিন চারটা মেয়ে মিলে নিয়ে গেল রুবাইদাকে একটা রুমে। তার লাগেজ নিয়ে সেই রুমে পাঠিয়ে দিল একজন সার্ভেন্টকে। লাগেজ তার রুমে নিয়ে রাখার পর মেয়েরা রুবাইদাকে বসিয়ে দিয়ে গেল বিছানায়। যেরকমটা হওয়া উচিত ছিল সেই রকমই, ফুলে সাজানো রুম, ফুলে সাজানো বিছানা, ফুলে সাজানো সব কিছু নানান ফুলের ঘ্রাণে মোমো করছে পুরো রুম। রুবাইদা এক পলক পুরো রুমের দিকে নজর বোলালো, তারপর হু হু করে কেঁদে উঠল। হঠাৎ করে দরজা লাগানোর শব্দে কান্না বন্ধ করলো রুবাইদা। চোখ তুলে তাকালো না সামনে, কারণ জানে সে কে এসছে। এই মানুষটাকে দেখতে তার বিন্দু মাত্র ইচ্ছে করছে না। জায়ান রুবাইদার দিকে কিছুক্ষণ দূর থেকে তাকিয়ে থেকে বিছানার দিকে এগিয়ে আসলো। রুবাইদা পা দিয়ে খামচে ধরেছে বিছানার চাদর। লোকটা সামনে এগোচ্ছে কেন? জোর করবে না তো আবার? না, সে তাহলে মরেই যাবে। নিহাল ছাড়া সে আর অন্য কারো স্পর্শের কথা ভাবতেই পারে না। আর যদি এমনটা হয়ও তবে সে আজ রাতে নিজেকে শেষ করে দেবে। কাল ভোরের আলোয় মুখ দেখবে না, কারণ এই মুখ নিয়ে সে নিহালের সামনে দাঁড়াতে পারবে না। রুবাইদা, আর ইউ ফিলিং আনকমফোর্টেবল ফর সামথিং? রুবাইদা কোনো জবাব না দেওয়ায় জায়ান বিরক্ত হলো। প্রশ্নে জিজ্ঞেস করলেও কিছু না বলে এভাবে নাক টেনে কান্না করার কোনো মানে হয়? জায়ান আর অপেক্ষা করলো না, সোজা ওয়াশরুমে চলে গেল। রুবাইদা বিছানা থেকে নেমে গেল, দ্রুত পায়ে হেঁটে নিজের ফোন হাতে নিল। ফোন অন করে দেখতে পেল নিহালের অনেকগুলো মেসেজ আর 35টা কল। মেসেজগুলো পড়ল রুবাইদা। সবগুলো মেসেজের সারমর্ম হলো রুবাইদা ফোন কেন ধরছে না, তার কোনো সমস্যা হয়েছে কিনা এইসবই। রুবাইদা ফোন বুকে চেপে কেঁদে দিল আবারও। মেয়েটা কাঁদছে, ঘন ঘন কাঁদছে। এই কান্নার সমাপ্তি না জানি কোথায়। বিড়বিড় করে বলল, আমাকে নিয়ে যাও নিহাল, প্লিজ নিয়ে যাও। আমি থাকতে পারবো না এই মানুষটার সাথে, পারবো না থাকতে। এখন কি অবস্থা বাসার? আব্বু কি খুব কাঁদছে? আম্মু, চাচা কিংবা চাচি কি করছে এখন সবাই? পাত্রপক্ষকে কি বলে ফেরত পাঠিয়েছে? পাত্রপক্ষ কি ফেরত গিয়েছে নাকি? রুবিকে তো জায়ানের পছন্দ ছিল, নাকি রুবির সাথে জায়ানের বিয়ে হয়েছে? হলে অবশ্য একদিক থেকে ভালোই, কত বড় ঘরে রুবির বিয়ে হবে। জায়ান যেহেতু রুবিকে পছন্দ করে তাহলে বিয়ের পরে তাকে সুখী রাখবে নিশ্চয়ই। আর সবচেয়ে বড় কথা হলো রুবির বিয়ের জন্যও তো টাকা লাগতো। চাচার অবস্থাও যে খুব একটা ভালো না। অন্তত আব্বুর জায়গা বিক্রির টাকা ফেলা গেল না, এটাই বা কম কিসের? কিন্তু আমি আমি কি করে আব্বু আম্মুর সামনে গিয়ে দাঁড়াবো? আমাকে না জানি সকলে কতটা ভুল বুঝেছে। কিন্তু আমিও বা কী করতাম? জায়ান নামের লোকটার সাথে কি করে ঘর বাঁধতাম? আমার কাছে আর কোনো উপায়ও তো ছিল না। কেন এমনটা আমার সাথে হতে হলো, কেন? আপন মনে এসব কথা আউড়ে গেল রিদিতা। তারপর খানিকটা উঁচু স্বরে বলল, আমি আপনাকে ঘৃণা করি জায়ান, আই হেট ইউ। আর কখনো আমাদের দেখা না হোক, কখনোই না। হাত দিয়ে মুখ ঢেকে কাচ্ছে রিদিতা। সামনে কোনো পথ দেখছে না সে। কি করব এখন? বাসা থেকে তো চলে এসেছি, কিন্তু এখন কোথায় যাবে সে? কিভাবে কি করবে সে? ট্রেন ছুটছে নিজের গতিতে। বেশ রাত এখন, যাত্রী খুব আহামরি একটা দেখা যাচ্ছে না। হৃদিতা জানালার পাশে বসে কেঁদে যাচ্ছে। এরই মধ্যে শুনতে পেল ব্যঙ্গাত্মক কণ্ঠে বলা একটা কথা,
ফ্যাত ফ্যাত করে চোখের পানি আর নাকের সর্দি একাকার করার জায়গা কি আর কোথাও ছিল না? একেবারে ট্রেনে বসেই করতে হলো, তাও আমার সহযাত্রী হয়ে। জায়ান ওয়াশরুম থেকে বের হওয়ার সাথে সাথে কান্না থামিয়ে দিল রুবায়দা। একটু আড়াল করে নিজের চোখের পানি মুছে নিল, এরপর ফোনটা সযত্নে নির্দিষ্ট স্থানে রেখে দিল। লাগেজ খুলে নিজের জামাকাপড় সমেত প্রয়োজনীয় যত জিনিস আছে সব বের করে জায়ানের দিকে না তাকিয়েই ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। রুবায়দা চলে যাওয়ার পানে জায়ান তাকিয়ে রইল কিছুটা সময়, তারপর চিন্তিত মুখে বিছানায় গিয়ে বসল। তার মনের মতো একটা প্রশ্নই কেবল ঘুরপাক খাচ্ছে, মেয়েটার কান্না অস্বাভাবিক নয় কি? এই অস্বাভাবিক কান্নার কারণ জায়ান কিছুতেই উদ্ঘাটন করতে পারছে না। মেয়েটা কি মেন্টালি ডিস্টার্বড কোনো কারণে, নাকি বিয়েটা নিজের ইচ্ছের বিরুদ্ধে হয়েছে? কথাটা ভাবতে জায়ানের হৃদয় কুঁচকে গেল। ইচ্ছের বিরুদ্ধে কেনই বা হবে? জায়ানের তো মনে হয় না তাকে অপছন্দ করার মতো কোনো কারণ আছে। সে অন্তত নিজেকে নিয়ে হাইলি স্যাটিসফাইড। তবে এই মেয়েটা কেন এমন করছে, কেন? জায়ান আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, এরপর নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখলো। তাকে দেখে অপছন্দ হওয়ার কোনো কারণই থাকতে পারে না। কেবল একটা কারণেই তাকে পছন্দ না হতে পারে, সেটা হলো যদি মেয়েটা ইতিমধ্যেই কাউকে পছন্দ করে থাকে। এই কথাটায় জায়ানের মস্তিষ্কে নাড়া দিল। মেয়েটা কি তবে আগের থেকেই কাউকে পছন্দ করে?